৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না। এই সংসদের বিরোধী দলের সংসদের ভিতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না। একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই জন্যই যে তিনি ফ্যাসিস্টের সৃষ্ট নির্বাচিত প্রেসিডেন্ট হয়েও তিনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা করেছেন জুলাই আন্দোলনের সকলের সাথে। আমরা যারা জুলাইকে সমর্থন করি তিনিও সমর্থন করেছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো তিনি কিন্তু সেই ফ্যাসিস্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাতে হয়। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী যে নারীদের শিক্ষার জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, সেই বেগম খালেদা জিয়ার কাজকে তিনি স্বীকৃতি দিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্টকে। তিনি আমাদের মহানায়ক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের অবদানকে, স্বাধীনতার ঘোষণাকে এবং মুক্তিযুদ্ধের অবদানকে স্বীকৃতি দিয়ে এখানে বক্তব্য দিয়েছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মহামান্য রাষ্ট্রপতির এই সকল সেক্টরকে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের সকল সেক্টরের উন্নয়নের জন্য, সেজন্য ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ একটি শান্তি ও উন্নয়নের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য এই বর্তমান সদ্যজাত সরকার কাজ করে যাচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সংসদের বিরোধী দলের সংসদের ভিতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। প্রিয় মাননীয় স্পিকার, ৭১ সালের জন্ম হয় বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে। মাননীয় স্পিকার, আপনি শুনেছেন চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের উপরে হামলা করেছে কারা? শিবির। কি অপরাধ ছিল? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। মাননীয় স্পিকার, আমি পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। পাহাড়ের জনগণ, পাহাড়ি বাঙালি সবাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে। সেই পাহাড়ের গণমানুষের জন্য, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাহাড় কৃষি নির্ভরশীল অঞ্চল, সেখানে কৃষকদের প্রাণের দাবি, কৃষককে টেকসই এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ওখানকার মানুষকে কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসা কষ্ট থেকে অসহায় লাগে, টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বন রক্ষার জন্য, বন একটা সম্পদ আমাদের দেশের এবং জাতির। বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার বনকে উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেই বনকে রক্ষার জন্য মাননীয় স্পিকার, একটি বন গবেষণা অত্যন্ত জরুরি, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। মাননীয় পাহাড়ের মানুষ অত্যন্ত অবহেলিত, তাদের জন্য টেকসই উন্নয়ন দরকার, গ্রামীণ উন্নয়ন দরকার,
অতএব এই বিষয়ে সরকার নজর দিবে, এটা আমার দাবি। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা খেপে উঠেছে এই সংসদে, গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার তারা দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে, গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায়, ফ্যাসিস্টের গলা চিপে ধরতে চায়। তার প্রকাশ এখানে চট্টগ্রামের ছাত্রদল একটা শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবে সংশ্লিষ্টতা নেই। গুপ্ত মাননীয় সদস্য, আপনার এক মিনিটে কনক্লুড করেন। শান্তি 1 মিনিট কনক্লুড। স্থিতিশীলতা তারা চায় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারা রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে। প্রিয় ভাইরা, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে। আমাদের ভোটাররা তাকিয়ে তাকিয়ে থাকবে না। অতএব আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, সরকারকে সাহায্য করুন। ফ্যাসিস্টের মতো বিভিন্ন দলের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করা ঠিক হবে না। আপনারা আসুন আমাদের সাথে বাংলাদেশকে ফ্যাসিস্টের সময় থেকে ভিন্ন সময়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। কোনোভাবেই যেন অতীতের ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তাতে সবটাই পছন্দ হবে এমন কোনো ব্যক্তি নয়, কিন্তু অনুগ্রহ করে শুনুন, আমার কথাটি শুনুন। এখন আপনাদের একজন বক্তাকে আমি দিচ্ছি, উনি যা যা বলেছে প্রয়োজন হলে আপনারা জবাব দিতে পারবেন। বক্তব্যের মাধ্যমে জবাব দেন। একজন বক্তাকে বক্তব্যের সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল বারী সর্দার। আচ্ছা, মাননীয় বিরোধী দলের নেতা বলেন, কিন্তু এই বক্তব্যের মাধ্যমেই জবাব দিবেন, এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না, বলুন। না মাননীয় স্পিকার। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। 2 নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না তার মানে কি? তিনি কি উস্কাই দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না মাননীয় স্পিকার। আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো অসংসদীয় কোনো ভাষা থাকে সেটা আমরা এক্সপাঞ্জ করব যদি থাকে। আর দ্বিতীয়ত, যেসব বক্তব্য, এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা, আমরা চুপ করে থাকবো না, এইগুলো তো শত বছর ধরে বাঙালিরা বলে এসেছে। এগুলা আপনারা বক্তৃতা যখন দেবেন আপনারা এর জবাব দিবেন, কিন্তু বক্তব্য রাখার সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। যে কোনো রকমের অপরাধ শূন্যে নিয়ে আসা যায় না, পৃথিবীর কোথাও নজির নাই। কিন্তু আমরা একটা এমন পরিস্থিতি নিয়ে আসতে চাই যাতে সকল রাষ্ট্রের মধ্যে আমরা বাংলাদেশকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ইনশাআল্লাহ এখানেও বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা সহ সমস্ত পরিস্থিতিতে আমরা একটা নজির স্থাপন করব। আজকে প্রধানমন্ত্রীর এখানে আমাকে একটু প্রশংসা করতেই হয়। উনি প্রশংসা পছন্দ করেন না, তারপরেও করতে হয়। তিনি যদি দিক নির্দেশনা না দিতেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং স্থানীয় পর্যায়ের জেলা পর্যায়ের ডিসি, এসপি এবং যারা পেট্রোলিয়াম সেক্টরে কাজ করে তারা সহ যদি মাঠ পর্যায়ে সবাই তদারকি না করত, তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে।
এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোন রকম অনিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু অনিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা এটা হিউম্যান বিইং এর মধ্যে থাকে। এবং যেগুলো বর্ডার লাইন এরিয়া, ওখানে আপনি দেখবেন একটা ডিম মানে আন্ডাও এই পার থেকে ওপারে যায়। সেটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা। যেমন চাঁপাইনবাবগঞ্জে, যেমন নওগাঁতে, বিভিন্ন বর্ডারে তারা এটা স্বাভাবিক ব্যবসায়ী মনে করে অনেকটা, যে ইদার উদার করে। যে মূল্য আমি আমার চাকরি জীবনে দেখেছি ডিম পাচার হয়ে আসতে বর্ডার থেকে। এখানে ডিমের চাহিদা, যখন ডিসি সাহেব এটা বন্ধ করলেন তখন স্ট্রাইক করে দিল মানুষ, বলে যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিঠায়। তখন টেকনিক্যালি সেটা অ্যাভয়েড করা গেল। এগুলো আমি ইন্সপায়ার করছি না, এটা স্বাভাবিকভাবে যে দেশের যে বর্ডার এরিয়াতে যা কিছু দ্রব্যমূল্য কম থাকে সেটা পাচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা সাকসেসফুলি দুই একটি এক্সেপশনাল ঘটনা বাদে আমাদের জ্বালানি তেল বা অন্য কোনো কিছু পেট্রোলিয়াম জিনিস বা সিলিন্ডার কোনো কিছু পাচার হতে দেই নেই সাকসেসফুলি। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব কোনো সরকারের সময় কেউ স্বীকার করে না, কারণ যত দোষ নন্দঘোষ। এখানেও তাই হয়েছে, যা কিছুই হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে সেটা আপনারা জানেন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর রহমতে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। যেই ইনফ্রাস্ট্রাকচার, যেই জনবল এবং যেই পুলিশ কাঠামো এবং যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেই অবস্থায় এর চাইতে বেশি কিছু কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করার জন্য আমরা মোটিভেট করছি, তাদেরকে ওয়েল ইকুইপড করছি এবং আমরা যে সমস্ত যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত মুভমেন্টের সময় সেগুলো পরিপূরণ করে এবং আমরা একটা স্ট্রাকচার রেডি করে জনবলগুলোকে আমরা সঠিকভাবে যাতে আইন শৃঙ্খলা নিয়োজিত কার্যক্রমে সঠিকভাবে ব্যবহার করতে পারি, জনবান্ধব এবং পাবলিক ফ্রেন্ডলি যাতে একটা বাহিনী হিসেবে এস্টাবলিশ করতে পারি, সেই জন্য কাজ করছি মাননীয় স্পিকার। আমরা ওভারনাইট এই বাহিনীকে ঢেলে সাজাতে পারবো না, সেজন্য সময় লাগবে। আমরা ওভারনাইট অন্যান্য কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আছে, যেগুলো বিজিবি সহ, এপিবিএন সহ, র্যাব সহ আরো অনেক বাহিনী আমাদের আছে, কোস্টগার্ড সহ সব জায়গায় আমরা তাদেরকে এমনভাবে কার্যক্রমের জন্য আমরা মনিটরিং করছি, নির্দেশনা দিচ্ছি, যার সুফল দেশবাসী পেয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই চট্টগ্রামের একটা জায়গা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, রাষ্ট্রের বাইরে আর একটা রাষ্ট্র হয়ে গেছিল। সেই সলিমপুর জঙ্গলকে আমরা কিভাবে উদ্ধার করেছি এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। যেখানে র্যাবের অফিসাররা দিনের বেলায় যেতে সাহস করতো না, তাদেরকে হত্যা করা হয়েছে, সেই রকম অঞ্চলকেও আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কাছে নিয়ে এসেছি। সুশৃঙ্খলভাবে আমরা এখন পরিচালিত করছি। সমস্ত যেগুলো দাগি আসামি সহ আর্মস ক্যাডার যে সমস্ত চট্টগ্রাম এলাকায় ছিল, আপনারা দেখছেন নিউজ পেপারে, তাদের উপরে আমরা কিভাবে অ্যাকশন নিচ্ছি সবকিছু এখানে বলা যায় না তদন্তের স্বার্থে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সুন্দরবনে যেভাবে আমরা এখন একটা সুপরিকল্পিতভাবে আমরা যে অপারেশন চালাচ্ছি, যে ইয়েতে সমুদ্র অঞ্চলে যেখানে উৎপাত শুরু হয়ে গেছিল সেখানে আজকে কোনো উৎপাত নাই। সুন্দরবন থেকে সলিমপুর জঙ্গল, বর্ডার এরিয়া থেকে সমস্ত জায়গায়, ঢাকার কেন্দ্র থেকে সমস্ত এলাকায়, পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা এমনভাবে কর্মকাণ্ডে নিয়োজিত করব আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। যে কোনো রকমের অপরাধ শূন্যে নিয়ে আসা যায় না, পৃথিবীর কোথাও নজির নাই। কিন্তু আমরা একটা এমন পরিস্থিতি নিয়ে আসতে চাই যাতে সকল রাষ্ট্রের মধ্যে আমরা বাংলাদেশকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ইনশাআল্লাহ এখানেও বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা সহ সমস্ত পরিস্থিতিতে আমরা একটা নজির স্থাপন করব। আমি আপনার সময় বাঁচিয়ে দিলাম মাননীয় স্পিকার, আপনি তো অর্ধেক মতো আমার থামায় দিলেন, আমি আর কথা বলতে চাই না। আমি আবারও ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সবাই যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অগ্রিম, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা এই অ্যাটমসফিয়ারটা বজায় রাখবো। মাননীয় বিরোধী দলীয় নেতা যদি
আবার আলোচনা করেন, অবশ্যই উনি অনেক তথ্য দিবেন। আশা করি অন্তত আপনারা প্রেসে অথবা অন্যান্য জায়গায় যাতে কোনো বক্তব্যে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নেতিবাচক কোনো ধারণা না পড়ে সেইভাবে দয়া করে বক্তব্য রাখবেন। আমরা সবাই একসাথে আপনাদের সাথে আলোচনা করে চলতে চাই এই যাত্রী। ধন্যবাদ। এক সময় মানুষ পণ্য বিনিময় করত বাজারে, যে তারপরে আসলো মূল্যবান ধাতু, তারপরে কাগজের টাকা, তারপরে প্লাস্টিক মানি, এখন ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মানি। 2009 সালে ক্রিপ্টোকারেন্সি যাত্রা শুরু করে আজ 17 বছরের যুবক। প্রতিদিন 24 ঘন্টায় সারা দুনিয়ায় আমাদের দেশে 3 বছরের বাজেটের সমান টাকা লেনদেন হয়ে থাকে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়ার সমস্ত উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে, এখানে দুনিয়ার বড় বড় স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্ক, টোকিও, সমস্ত জায়গায়, লন্ডন, ফ্রান্স, প্যারিসে কিন্তু এখানে আইনসম্মতভাবে ক্রিপ্টোকারেন্সির লেনদেন হচ্ছে। আজ থেকে 17 বছর আগে যদি কেউ 100 টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতেন, বিটকয়েন, এটার মূল্য হতো আজকে 1 কোটি টাকা। কিন্তু যদি এই টাকা কেউ ব্যাংকে রাখতেন 17 বছর আগে, সেটা হতো মাত্র 800 টাকা। ডাইনোসর বিলুপ্ত হয়েছে, কিন্তু তেলাপোকা টিকে আছে অ্যাডাপশনের কারণে। কিউবা সহ দুনিয়ার 3টা দেশে মানুষ বাজারে যে, মুদির দোকানে যে, তারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাবেচা করতে পারে। দুনিয়ার বহু দেশের পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিকে ঠিক এই মর্যাদা দেয়ার। আমেরিকার অর্ধেকের বেশি স্টেটে কিন্তু রাষ্ট্রীয় রিজার্ভ হিসেবে বিটকয়েনকে নেওয়া হয়েছে। এখানে রাজস্ব আয়ের উৎস হতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সিতে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। কিন্তু আমরা এখনো এখানে যাত্রা শুরু করতে পারি নাই। ক্রিপ্টোকারেন্সি যদি একটা সোনার বার হয়, তাহলে ব্লক চেইন টেকনোলজি হয়েছে সেই সোনার খনি। আজকে সেই কথা বলার সুযোগ আমার নেই। তাই আমি অনুরোধ করব, অর্থ, আইন এবং বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে অনতিবিলম্বে একটি কমিটি গঠন করে যথাশীঘ্র মহান সংসদে একটি রিপোর্ট পেশ করা হোক, এবং আমার বিশ্বাস সেই রিপোর্ট এটার পক্ষেই কথা বলবে, এবং আমরা 17 বছর পেছনে আছি, কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো, এই আশা করে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাকে, মাননীয় স্পিকার।